যখন নির্বাচন হয়, এমনকি নির্বাচন আগেও বলেছিলাম যে যদি আমার ভাবির পোলারা এমপি হয়, ইলেকশন করে এবং তারা নির্বাচিত হয়, এমনকি জামাতিরা, শুধু ভাবির পোলারা না, জামাতিরাও যদি এমপি নির্বাচিত হয়, তারা দৌড়ের উপরে থাকবে। কথাটা সত্য হয়েছে কিনা? এত তাড়াতাড়ি সত্য হবে আমি জানতাম না। প্রথমত, আমার ভাবির পোলারা, দুষ্ট লোকেরা বলতেছে তারা ইদানিং এলাকায় গিয়ে বেজ্জতি শুধু হচ্ছে না, মায়েরও খাচ্ছে। এই ১ সপ্তাহ হয় নাই, ১ জুমা পার হয় নাই, ভাবির পোলারা দৌড়ের উপর আছে। আমি ভেবেছিলাম ২-৩ মাস যাবে, তারপর দৌড়ানি খাবে। কেউ তাদের শাশুড়ির হাঙ্গা দেখায় দিবে। এটা আমি মনে করেছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি তারা দৌড়ানি খাবে এটা জানতাম না। বুঝতেই পারি নাই। তাহলে কি জিন্দা পীর শেখ ফরিদের কথা, এটা কি তাদের জন্য অভিশাপ হয়ে গেল? না, না অভিশাপ দেই না। হয়ে যাবে এটাই স্বাভাবিক। এটা পরিস্থিতির কথা, সিস্টেমের কথা। একটা দেশে আপনি রাজনীতি করবেন, আপনি বিনা ভোটের নির্বাচিত হয়ে আসবেন। তারপরেও শুক্র ৮ দিনের নেতা, সর্বোচ্চ ৩৬ দিনের নেতা। আপনি যা ইচ্ছা তাই করবেন, বাংলাদেশের জনগণ মেনে নিবে, তার বিরোধী দলেরা মেনে নিবে, স্থানীয় লোকেরা মেনে নিবে, আশা করেন কেন? হ্যাঁ, যদি সত্যি আপনার গণভিত্তি থাকে, জনভিত্তি থাকে, আপনাকে ভোট দেয়, সেখানে আপনি থাকতে পারবেন। সেখানে আপনার কিছু হবে না। কেউ করার সাহসও পাবে না। কারণ জানে তো আপনি ভোট পান নাই। আমার ভাবির পোলা যে ৬ জন এমপি হয়েছে, এদের কে ভোট দিছে? কেউ ভোট দেয় নাই। এগুলো পাস করে আনছে। অনেকটা বিএনপিও অনুরোধে ঢেকে গিলে মানুষ, বিএনপি অনুরোধে মানে আবর্জনা গিলেছে। উপায় ছিল না। বিএনপির এক নেতা তো বলেই দিয়েছে যে এই যদি তারা ইলেকশনের গণভোটের কথা না মানত, মানে গণরিয়া ভোটের কথা, তাহলে তাদের মেনে নিত না। তাহলে নির্বাচন করতে দিত না। তাই তারা মানতে বাধ্য হয়েছে। এটা তো মানুষ বুঝে। এগুলো তো মানুষ বুঝে। জি, যেটা বলছিলাম যে আমি দুঃখিত, একটা খুব জরুরি কল ছিল, রিসিভ করতে হয়েছে। আ তো আমার ভাবির পোলারা এইভাবে দৌড়ানি খাবে এটাই স্বাভাবিক। যে ভাবির পোলা তার শ্বশুরেরে বিচারপতি নাকি কি যেন বানাইছে, পারলে ৪র্থ আসমানে পাঠায় দিত, বেহেশতে পাঠায় দিত। বেহেশতের টিকিট তো তারা বেচেই, আরো কিছু বানাইতো। এর যে কি পরিণতি হবে সেটা আপনারা দেখতে পারবেন। খুব শীঘ্রই দেখতে পারবেন। যে প্রসঙ্গ, যে শিরোনামটা দিয়েছি যে আমার ভাবির পোলারা হচ্ছে দৌড়ের উপর, আর ইউনূসের বিরুদ্ধে মামলা। ইউনূসের বিরুদ্ধে এই সরকার শুধু একটা মামলা নেবে, একটা। একটা মামলা করার পরে দেখবেন মামলার হিড়িক পড়ে যাবে। পাইকারি মামলা হবে। এই আদম ব্যাপারী ইউনূস, এই সুদখোর ইউনূস, এই বিদেশি চর ইউনূস, এই বাটপার ইউনূস, এই দেশদ্রোহী ইউনূস, এই মব সন্ত্রাসের জনক ইউনূস। একটা মামলা শুধু বিএনপির সরকার শুধু করার সুযোগ দেয়। মানে আদালত শুধু একটা মামলা গ্রহণ করবে। হাজার মামলা হবে। কমসে কম ১,০০০ মামলা হবে, আপনি লিখে রাখেন। আর আমরা তো গণ আদালত গঠন করবই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং যারা সাধারণ নাগরিক, এই দেশের অর্থনীতি ধ্বংসের জন্যে, এই দেশের রাজনীতি ধ্বংসের জন্যে, এই দেশের গণতন্ত্র ধ্বংসের জন্যে, এই দেশের ৭২ সংবিধানের ছুরি চালানোর জন্যে, মব ভায়োলেন্স এর জন্য আমরা ইউনূসের বিরুদ্ধে গণ আদালত গঠন করব। এই ইউনূস গ্যাং না শুধু, এই ইউনূস গ্যাং এর সকলেই উপদেষ্টা সহ, এই তথাকথিত উপদেষ্টা এবং তাদের চেলাবেলা এবং জামাতের আমির সহ এদের বিরুদ্ধে আমরা
এই জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা গণ আদালত গঠন করব, এটা করবই। এদের শুধু সাধারণ আদালতে বিচার না, গণ আদালতে করতে হবে। কারণ এরা শুধু দেশের ক্ষতি করে নাই, রাজনীতির ক্ষতি করে নাই। এরা যদি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইতো, আমাদের কোনো বক্তব্য ছিল না। কারণ আপনি সরকার পতন আন্দোলন করতেই পারেন, আপনার সরকার পছন্দ নাও হইতে পারে, কিন্তু আপনি যখন বন্দর দিয়ে দিবেন, কতবার বাটপার দেখেন, ৪৫,০০০ কোটি টাকা বকেয়া রেখে গেছে। বুঝতে পারছেন তো? একে তো আমরা ছাড়তে পারি না। যদি এই সরকার আন্দোলন করা, মামলা করার সুযোগ না দেয়, অলরেডি কমরেড সামাদ ভাইয়ের সাথে আমি মেসেজ করেছি। কমরেড সামাদ ভাই খুব সম্ভবত মামলা করবে, বা আরো যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে তারা মামলা করবেন। অনেকে ২-৩ জনের সাথে আমার কথা হয়েছে, তারা মামলা করবেন। আমি নিজেও মামলা করব এই ইউনুস শাহের বিরুদ্ধে, এই উপদেষ্টাদের বিরুদ্ধে, রেজওয়ানাদের বিরুদ্ধে, ফরিদ আক্তার, এই ফ্রড মাজাহার, এগুলো কিন্তু আসামি। ফ্রড মাজাহার, জামাতের আমির দিরিক শহীদুল, মানে ওই যে জাতীয় পুরস্কার নিতেন না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কখনো যৌথভাবে প্রথম হইতো, যৌথভাবে দ্বিতীয় হইতো, যৌথ তৃতীয় হইতো। যৌথ ১ নম্বর আসামি কারাগারে শোনেন, দিরিক শহীদুল, আনু মোহাম্মদাবাদ যাবে না বাদ, রেহনুমাও যাবে না বাদ। ইনকম প্রত্যেকটা জুলাই মব সন্ত্রাসের জনকেরা, প্রত্যেকটার ফাঁসি হওয়া উচিত এই দেশে, প্রত্যেকটাকে। হেরাও আসামি, ফ্রড মাজাহার, দিরিক শহীদুল, জামাতের আমির, ইউনুস, এগুলো হলো ১ নম্বর আসামি, মানে যৌথভাবে ১ নম্বর আসামি এরা। তারপরে তারা ২, ৩, ৪, ৫ এভাবে যাবে, এবং হবে এই দেশে বিচার হবে। কিন্তু বিদেশি পাসপোর্ট নিয়ে কতদিন পালায় থাকবে? এই বাংলার জমিনে বিচার হবে, বিচার হবে, বিচার করতেই হবে। আমাদের দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনার স্বার্থে, ৭২-এর সংবিধানের স্বার্থে এদের, এই সমস্ত সন্ত্রাসীদের বিচার করতে হবে। এই জুলাই সন্ত্রাসীদের যদি আপনি বিচার না করেন, আপনি দেখেন সাক্ষী আপনার দরকার নাই বাইরে থেকে আনার, আপনি শুধু প্রেসিডেন্ট নিজে সাক্ষী। এমন না যে তিনি পদত্যাগ করেছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন প্রেসিডেন্ট এসেছে তারপরে তিনি বলেছেন, আগে বলেছেন। শেখ হাসিনা যেমন তার সরকার পতনের আগেই তিনি বলেছিলেন যে একটি দেশ, সাদা চামড়ার কিছু মানুষ আমার কাছে বন্দর চেয়েছে, একটা দেশ করতে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, আমি তা দেইনি। এটা যদি আগে না বলতো, পরে বললে আমরা বিশ্বাস করতাম, আমিও করতাম না। তো প্রেসিডেন্ট থাকাকালীন বলেছে যে তাকে কিভাবে গৃহবন্দী করা হয়েছে। প্রেসিডেন্টের অবস্থান নিয়ে বিতর্ক আছে, তিনি গাদ্দারি করেছেন কিনা আওয়ামী লীগের সাথে, দেশের সাথে, সেটা আলাদা বিতর্ক। কিন্তু একটা হেড অফ দ্য স্টেটকে এরা বন্দী করে রেখেছিল, এরা বন্দী করে রেখেছে, তার জন্য এদের প্রত্যেকের ফাঁসি হবে। আপনি ঠেকাইতে পারবেন না, কোনো আইনই পারবেন না। পুরো সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। আর সাক্ষীকে খোদ প্রেসিডেন্ট, সাক্ষীর দরকার নাই, কোনো সাক্ষীর দরকার নাই। আরেকটা তথ্য দেই আপনাদের, আইন অনুযায়ী আপনি প্রেসিডেন্টকে জেরা করতে পারবেন না। তার যা সাক্ষী দেবে তার তিনি যা বলবেন তাই রাইট। আর তিনি চাইলে এখন অনেক কিছু করতে পারেন। কিন্তু যেহেতু একটা মিল্কি জুলকি সরকার অলিখিতভাবে আছে, হয়তো জামাতের বিরুদ্ধে যাইতে পারবে না, বিএনপি এই দায় এড়াইতে পারবে না, এই জুলাই সন্ত্রাসের দায় বিএনপি এড়াইতে পারবে না। ভাই কেমন আছেন? শুধু ইউনুস কি এখনো বাংলাদেশ? সম্ভবত শুনেছি বাংলাদেশে আছে, এখনো শালায় পালায় নাই। মামলা করতে যাইতে দেওয়া যাবে না। ইউনুস সহ সকল অপরাধীদের বিচার দিতে হবে। জি, অবশ্যই বিচার করতে হবে। ইউনুসের পক্ষে সরকার আবার কবে আসবে? আসবে তো অবশ্যই। কবে আসবে সেটা বলতে পারবো না তো ভাই। উপমহাদেশ থেকে ধর্মীয় মৌলবাদ বিস্ফোরক কোনোদিন দূর হবে? এটা আমরা কি আসে? হ্যাঁ, পারবে। যদি বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা, এই দেশের বুদ্ধিজীবী, তারা সচেতন হন, সাংবাদিকেরা, তাহলে। কিন্তু একই সাথে যখন বুদ্ধিজীবীরা মৌলবাদী হয়ে যায়, একই সাথে যখন রাজনীতিবিদেরা মৌলবাদী হয়ে যায়, একই সাথে যখন এই দেশের বুদ্ধিজীবীরা সরাসরি জঙ্গিবাদের সমর্থন করে, তখন তো আপনি মৌলবাদ ছড়াইতে পারবেন না। ওই যে যারা কেউ আবার দেখি শুধুমাত্র ওই শেখ হাসিনার দোষ দেখেন, এটা আবার ২ লাইন একটু বেশি বোঝেন। হ্যাঁ, শেখ হাসিনার ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কোনো সন্দেহ নেই। মৌলবাদ উত্থানে তার সরকারেরও ভূমিকা আছে। কিন্তু আরো যারা আছে, আপনার এই দেশের মৌলবাদ উত্থানে সাংবাদিকের ভূমিকা নাই? এই দেশে মৌলবাদ উত্থানে বাংলাদেশের বুদ্ধিজীবীরা দায় এড়াতে পারবে? এই দেশের মৌলবাদ উত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দায় এড়াতে পারবে? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্পষ্টই বলে দিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হার মাদ্রাসা বানিয়ে ফেলা হয়েছে। কেন তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই বিষয় নিয়ে গবেষণা করেনি? কেন তারা এইভাবে প্রতিবাদ করেনি? বরং আমরা কি দেখলাম, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই মৌলবাদীদের পক্ষ নিয়েছে। তাদের তখন জঙ্গিদের জন্য, হিজবুদ্দিদের জন্য তাদের আসমান কেঁপে যেত। এখন এই দেশে একটা স্পিকার গায়েব, কোনো কথা নাই। এদেশের এমপিদের ৮৪-৮৫ বছর বয়স্ক এমপিকে জেলে মেরে ফেলা হয়, কথা নাই। ৮৪, ৮৫, ৮৬ বছরের
এমপি মন্ত্রীরা জেলে আছে, এখন মানবাধিকার নিয়ে কারো কোনো উদ্বেগ নাই, কোনো দেশেরও নাই। যত গণতান্ত্রিক অধিকার চায়, যত ভোট চায়, যত বাক স্বাধীনতা সব আওয়ামী লীগ আসতেছে, আর কখনো কারো দরকার পড়ে না। তাছাড়া আর দরকার হয় না। তার মানে কি? দাল মে কুছ কালা হ্যায়। আপনি দেখেন এই দেশের যত মৌলবাদী প্রতিষ্ঠান, বিএনপির বিএনপির নেতা এবং বর্তমান মন্ত্রী কি বলল শিক্ষামন্ত্রী? যে তারা আলিয়া মাদ্রাসার সকল সুবিধা দিয়েছে, কিভাবে দেশে আসবে না আসবে, কিভাবে তারা মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকবে, তারা সুবিধা দিয়েছে। বলেছে, এহসানুল হক মিলন বলেছে, তার ভিডিওগুলো দেখেন, তার নির্বাচনী ভিডিওগুলো দেখেন সে কি বলেছে। শুধু আওয়ামী লীগের দোষ দিলে তো আওয়ামী লীগ তো দায়ী। আমরা তো অস্বীকার করতেছি না। কিন্তু শুধু তাকেই কেন দায়ী করেন? এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দায় নাই। এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় জিয়ার দায় নাই। এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় এরশাদের দায় নাই। এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টির দায় নাই। এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় এই দেশের বুদ্ধিজীবী সাংবাদিকদের দায় নাই। অস্বীকার করতে পারবেন? এমনকি বামপন্থীদেরও দায় আছে এই বদমাইশগুলোর। সিংহ বামদের দায় নাই এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠার জন্য? অবশ্যই দায় আছে। শুধু শেখ হাসিনা ঘাড়ে চাপায় দিবেন সব দোষ নন্দ ঘোষ, অত নাহলে এদেশের না। আমরাও কিছু বুঝি। আমরা শুধু সুজি খাই না, ভাতও খাই, ফিডার খাই না, এখন ভাত খাই। হ্যাঁ, কি মাসুদ ভাইয়া মানে হান্নান মাসুদ দৌড়ের উপরে আছে, দৌড়ের উপরে। হ্যাঁ, অবশ্যই সুদখোরের বিচার হবে। পালিয়ে গেছে কিনা জানি না, তো পালায় তো যাবেই। মামলার কথা শুনতেছে না, যে কোনো সময় পালায় যেতে পারে। মামলা যদি মামলা দেওয়া শুরু হয়, দেখবেন সে পালিয়ে যাবে। কারণ সে তো জানে তার জেল হবে, ফাঁসি হবে। কারণ ডক্টর ইউনূসের বাঁচার কোনো সুযোগই নেই। এই জুলাই জঙ্গিদের ফাঁসির রশি থেকে বাঁচার কোনো উপায়ই নেই। অলরেডি দেখেন ওই যে সিংকু বামে আজম ফ্রড মাজাহার, এখন সে বলতেছে যে 50 বছর ইউনূস পিছিয়ে দিয়ে গেছে। এই শালা চিঙ্কু বামেরা, এই কথাটা তো আমি শেখপুরেতে বলেছিলাম। আমি বলেছিলাম 20 বছর পিছিয়ে দিয়েছে। আমার না কত গালাগালি করলি তোরা। এই চিঙ্কু এই ফ্রড মাজাহারের চেলারা পেলারা আমার গালাগালি করেছে। আমি বলেছিলাম ডক্টর ইউনূস বাংলাদেশকে 20 বছর পিছিয়ে দিয়েছে। এর জন্য এই ফ্রড মাজাহারের চেলারা আমার গালাগালি করেছে। শেখ হাসিনার দালাল, নরেন্দ্র মোদী দালাল, বিজেপির দালাল, কত কথা। এখন তোদের আব্বা ফ্রড মাজাহার, সে বলছে 50 বছর পিছিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস। এই ফ্রড মাজাহারের বউ আবার ডক্টর ইউনূসের অপদেষ্টা ছিল, ফরিদ আক্তার। এলো আর এক বদমাইশ, এই ফ্রড মাজাহার। এই ফ্রড মাজাহার তো সেই ফ্রড মাজাহার যে বলেছিল যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। এলো বুদ্ধিজীবী। আমরা কবিতা লিখলেই সেগুলো ইসলাম বিরোধী হয়ে যায়। আর সরাসরি খোয়াবনামার মধ্যে কি লিখছে, নাকি কি যেন কবিতার বই, তার ওইটা পড়েন, কি লিখছে দেখেন। ওইখানে খাদিজাকে নিয়ে কি কবিতা লিখছে, মোহাম্মদকে নিয়ে আল্লাহকে নিয়ে কি কবিতা লিখছে, ফ্রড মাজার পড়েন। ওই যে আরেকটা আছে না, এখন সারা জীবন জামাতের সমালোচনা করেছে, ওই যে মুখ বেঁকা একটা মুফতি, কি যেন নাম ওর ভুলে গেছি, যেটা এখন জামাতের দালালি করা শুরু করেছে। কি উমামা না সুমামা, উমামা নাকি আলী হোসেন উমামা নাকি সুমামা, একটা আছে না বদমাইশ। বদমাইশটা বলেছিল এই এদের ব্যাপারে কি বলেছিল পড়েন, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েন। আমাদের বাংলাদেশের মানুষ মানে এদের মেধা, এদের বুদ্ধি, অনেকেই ভদ্রভাবে বলে যে গোল্ড ফিশ মেমোরি। আরে তাও নাই, এখন গোল্ড ফিশের মেমোরিও নেই। আর আমির হারামজাদা কি বলেছে শুনেছেন তো? আমির হারামজাদা বলেছে ওর আব্বা গোলাম আজম পাখিদের সবচেয়ে বড় গোলাম, নামেও যেমন কামেও তেমন বড় গোলাম, সব শয়তানের আব্বা এই গোলাম আজম। এই গোলাম আজম নাকি সৌদি আরবের বাচ্চাদের মিডল ইস্টে গিয়ে আর অন্যান্য যারা আমির উমরা ছিল এদের নাকি বুঝাইছে যে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়। এইরকম কত বড় মিথ্যুক ধোঁকাবাজ হইতে পারে জামাত, এটা হলো তার সর্বশেষ নজির না, আরো নজির আসবে সামনে। এগুলো হলো নজির। এদের বেহায়ার, এদের ন্যূনতম লজ্জা নাই এদের। মানে এরা নামে মুফতি, মৌলবী, মানে এরকম মিথ্যা কথা, মানে মিথ্যা কথা আমি বারবার যে বলি, মিথ্যা কথা না বলে আপনি জামাত হইতে পারবেন না। তার তার আরেকটা প্রমাণ হলো যে মুফতি আমির হারামজাদা, যে এখন ওই যে বাইপাস করে এমপি হয়েছে, জামাতের এমপি,